সবাইকে স্বাগত জানাচ্ছি westfest.zeroton.com এর পক্ষ থেকে। বসেছি আজ খবরের শিরোনামগুলো নিয়ে, বিশেষ করে বাংলাদেশের যে শিরোনামগুলো এখন নির্বাচনকে ঘিরে এবং নির্বাচনের আশেপাশে আরও কিছু খবর রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সামনে। প্রথম যেই খবরটি দেখতে পাচ্ছি জাকো নিউজ আজ বের হয়েছে, সেটা হচ্ছে গুজব ছড়ানোয় 9 পেজ ও 6 অ্যাকাউন্ট বন্ধ করলো ফেসবুক। রয়েছে বাংলাদেশে বিরোধীদের বিপক্ষে বিভ্রান্তিকর প্রচারণা চালানো 15 পেজ অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক। একই খবর নিয়ে মানব জমিন। শুনেই হতবাক, কে কইল। এই খবরটি এসেছে প্রথম আলোতে। প্রথম আলোতে খবরটি ঠিক এরকম যে গ্রিন রোড হয়ে পূর্ব রাজাবাজারের গলির মুখে ঢুকতেই মাথার উপর দড়ি বাঁধা পোস্টারের সারি, সবই নৌকার। কয়েক মিটার এগোতেই হাতের পায়ে নাজনীন স্কুল অ্যান্ড কলেজ, ফটকের সামনে এক চিলতে ফাঁকা জায়গা। সঙ্গী প্রথম আলোর আলোকচিত্রী স্কুলের ফটকের ছবি তুলছিলেন দেখে এগিয়ে এলেন একজন। হাত মিলিয়ে জানা গেল তিনি নিরাপত্তা কর্মী, দিনরাত এখানেই থাকেন। জানতে চাওয়া হলো সেপ্টেম্বর মাসে এখানে বিএনপি নেতাকর্মীদের জমায়েত, পুলিশের ধাওয়া, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল কিনা। তিনি বিস্মিত হয়ে বললেন, কে কইল, এরকম কিছু হইলে জানবো না। পরে বললেন, ঘটনা কি একটু খুইলা কন্ত। তাকে জানানো হলো গত 10 ও 20 সেপ্টেম্বর এখানে জমায়েত হওয়া বিএনপি নেতাকর্মীরা পুলিশ দেখে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছেন। শেরেবাংলা নগর থানায় করা 4টি মামলায় এই কথা উল্লেখ করেছে পুলিশ। 10 সেপ্টেম্বর হওয়া মামলায় নাজনীন স্কুলের সামনে থেকে 27টি ককটেল উদ্ধারের উল্লেখ রয়েছে। বিস্মিত হয়ে তিনি বলেন, এই চিপাগল্লিতে এত ককটেল ফুরাইব কই। গত সেপ্টেম্বরে পুলিশ এরকম 578টি নাশকতার মামলা করেছে বলে আদালত থেকে তথ্য পাওয়া গেছে। মামলাগুলো প্রায় সব আসামি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত। এসব মামলার আসামিদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। এ পর্যন্ত বিএনপির 1,500 নেতাকর্মী গ্রেফতারও হয়েছেন। এসব মামলার সূত্র ধরে গত শুক্রবার সকাল থেকে 8টি ঘটনাস্থলে সরেজমিন ও নিরাপত্তা কর্মীর মতো কিছু বিস্মিত মুখ দেখতে হলো। সুবহানবাগে ঢাকা ডেন্টাল কলেজের ছাত্রাবাসের এক নিরাপত্তা কর্মী ঘটনা শুনে বিস্মিত হয়ে টেনে নিয়ে গেলেন ছাত্রাবাসের ক্যান্টিনের রান্নাঘরে। সেখানে তখন 4 কর্মী দুপুরে খাবার তৈরি করছিলেন। শোনো তো এই ভাই কি কয় বলে নিরাপত্তা কর্মী তাদের সবাইকে পুলিশের মামলা বিবরণটা আবার শোনাতে বললেন। তাদেরও জানানো হলো গত 12 সেপ্টেম্বর এই হোস্টেলের ভেতরে উত্তর পূর্ব কোণায় ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটানো হয়েছে বলে 61 জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শুনে সবাই বিস্মিত, কেউ দ্বিধান্বিত। একজন বললেন, পুলিশ মামলা দিয়ে এত বড় অভিযোগ যখন করেছে কিছু না কিছু তো সত্য হবে। কেউ সরাসরি ঘটনা নাকচ করছিলেন না। তাদের মধ্যে বয়সে বড় নিরাপত্তা কর্মী বললেন, কি যে বলেন ভাই, ককটেল ফুটাইলে তো পুরা হোস্টেল কাঁপে উঠতো। ওই ঘটনা না জানার তো কোনো কারণ নাই। আর আমরা এইখানে আসি না কে এ আকাম করতে এখানে আইব। শেরেবাংলানগর টিএনটি মাঠের পূর্ব কোণায় গত 30 সেপ্টেম্বর ককটেল বিস্ফোরণের ঘটনা হয়েছিল বলে অভিযোগ করে 70 জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। টিএনটি মাঠটি জাতীয় সংসদ ভবনের উল্টো পাশে খুব কাছেই। শুক্রবার বেলা 11টার দিকে মাঠের পূর্ব পাশে গিয়ে দেখা গেল এক কোণায় শেরেবাংলা নগর পুলিশের 5 নম্বর বিট কর্মকর্তার কার্যালয় বা বক্স, তার সামনে পুলিশের টহল পিকআপ দাঁড়িয়ে, ঢাকা মেট্রো ঠ 142238। আরেক কোণায় বসে জুতা মেরামত করছিলেন একজন, কয়েকটি অটোরিকশা ও ভাড়ার মোটরসাইকেল সেখানে দাঁড়িয়ে। জুতা মেরামতকারী বললেন, তিনি অনেকদিন ধরে এখানে বসেন। সেপ্টেম্বরে ওই মাঠের আশপাশে ককটেল বিস্ফোরণের কথা স্মরণ করতে পারলেন না বা কেউ তাকে বলেননি বলে জানান। পশ্চিম আগারগাঁওয়ে বিএনপি বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে গত 4 সেপ্টেম্বর বিএনপি নেতাকর্মীরা জড়ো হওয়ার পর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধারের কথা মামলায় বলা হয়েছে। সেখানে গিয়ে দেখা গেল মাঠের ছেলেরা দল বেঁধে খেলছে, তাদের সবার বাড়ি আশেপাশে। কেউই সাম্প্রতিক সময়ে সেখানে ককটেল বিস্ফোরণের কথা জানেন না। মাঠের কোনায় পাওয়া গেল এক রিকশা মেরামতকারীকে। এতগুলো ককটেল বিস্ফোরণের কথা শুনে তিনি অবাক, বললেন, এখন এইখানে আর এসব হয় না। একসময় যখন বিএনপি বসতেছিল তখনকার কথা ভিন্ন। আগারগাঁও নতুন বাজারের পেছনে গত 5 সেপ্টেম্বর ককটেল ফুটেছে বলে 21 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বাজারের পেছন দিকটা খাবারের দোকান, তারপরে সরকারি স্টাফ কোয়ার্টারের জায়গায় একটা ছাগলের খামার। খাবার দোকানের একজন বললেন, ককটেল ফুটবো কে, এখানে সবাই ব্যবসা করে, মাঝে মধ্যে হল্লা চিল্লা হয়, তো কেউ ককটেল মারে না। হাতিরঝিল থানার মামলা। শেরেবাংলানগর থানা পুলিশের মতো হাতিরঝিল থানার পুলিশও ককটেল বিস্ফোরণ, পুলিশের উপর হামলা এবং নাশকতার অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করেছে। এরকম 8টি মামলার এজাহারে দেখা যায়
সব মামলাতে কয়েক লিটার করে অকটেন বা পেট্রোল জব্দ দেখানো হয়েছে। মামলায় এসব তথ্য নিয়ে সরেজমিনে গিয়ে ঘটনাস্থলের আশপাশের লোকের সঙ্গে কথা বলে কোনো সত্যতা পাওয়া যায়নি। এক তালা চাবিওয়ালা মন্তব্য করলেন, পুলিশের ককটেল মনে হয় ফুস কইরা ফুটছে, এই জন্য কেউ কিছু জানে না। হায়দার শেখ বসেন মগবাজার এলাকায় একটি মসজিদের সামনে। সেখানে গত 28 সেপ্টেম্বর সকাল 10:10 বিএনপি নেতাকর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটান বলে হাতিরঝিল থানায় মামলা করে পুলিশ। মামলার অভিযোগ, বিএনপির এক দেড়শো নেতাকর্মী জড়ো হয়ে রাস্তা আটকে নাশকতার ষড়যন্ত্র করছিল। এ খবর পেয়ে সেখানে পুলিশ এলে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি জারে 5 লিটার অকটেন, আধা লিটারের 5টি বোতলে ভরা আরও 2.5 লিটার অকটেন, 7টি বাঁশের লাঠি এবং বিস্ফোরিত বোমার ছোট পাথর, ভাঙা কাঁচ ও বালু উদ্ধারের কথা বলেছে। উদ্ধারকৃত বস্তুগুলো আসামিদের ফেলে যাওয়া বলে উল্লেখ করে পুলিশ। এসব ঘটনার বিবরণ শুনে অবাক আশেপাশের ব্যবসায়ীরা। 1 বছরের মধ্যে ওই সড়ককে অবরোধ করেছে বলে তারা মনে করতে পারলেন না। একজন ব্যবসায়ী মুঠোফোনে ক্যালেন্ডার বের করে বললেন, ওই দিন মঙ্গলবার আসছিল। এমনিতেই এই এলাকায় তখন হাতিরঝিল থেকে আসা গাড়ির জ্যাম লেখা থাকে। ওই সময় এখানে কেউ রাস্তা আটকায় ককটেল ফুটালে তো ঢাকা শহরে হাউকাউ পড়ে যেত। মগবাজার রেলগেটের কাছে ইনসাফ বারাকা হাসপাতাল ও যমুনা অটো সেন্টারের মধ্যবর্তী তিরু রোডের পূর্ব মাথায় গত 12 সেপ্টেম্বর দুপুর 12:15টায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে আরেকটি মামলা করেছে হাতিরঝিল থানার পুলিশ। ওই মামলায় আসামি 89 জন বিএনপি ও জামাতের নেতাকর্মী। মামলায় আগের মামলাটির মতোই রাস্তা আটকে নাশকতার ষড়যন্ত্রের তথ্য পেয়ে পুলিশ সেখানে যায় বলে উল্লেখ করা হয়েছে। এরপর পুলিশের উপস্থিতি বুঝে আসামিরা ককটেল ফুটিয়ে পালিয়ে গেছেন। এজাহারে 5 লিটার অকটেন ভরা একটি জার ও 6 লিটার পেট্রোল ভরা 2টি বোতল, বিস্ফোরিত বোমার ছোট পাথর, ভাঙা কাঁচ ও বালু উদ্ধারের কথা বলেছে পুলিশ। আলবারাকা হাসপাতাল ও যমুনা অটো সেন্টারের কর্মীদের কেউই ভর সন্ধ্যায় এরকম ঘটনার কথা মনে করতে পারলেন না। যমুনা সিএনজি স্টেশনের একজন বয়স্ক কর্মী মামলা বিবরণ শুনে কোনো কুল কিনারা না পেয়ে বললেন, মনে হয় কোনো একটা গাড়ির চাকা ফাটছিল, তাই শুনে এক পুলিশরে ককটেলের কথা কইছে। পুলিশের উল্লেখিত ঘটনাস্থলে বসেই ফুটপাতে ফল বেচেন এক তরুণ। মামলার বিবরণ শুনে প্রথমে বললেন, না না, এরকম কিছু হয়নি। পরে আবার মাথা চুলকে জিজ্ঞাসা করলেন, আপনারা কি পুলিশের লোক? আমারে কি সাক্ষী করতেছেন? সাংবাদিক পরিচয় পেয়ে বললেন, জানতো ভাই, পরে সমস্যা হইব। 27 সেপ্টেম্বর সন্ধ্যা 6:30টায় হাতিরঝিল সংলগ্ন ব্যায়ামগলির মুখে নূরনগর মসজিদের সামনেও ককটেল ফুটেছে বলে 102 জনের বিরুদ্ধে মামলা করেছে হাতিরঝিল থানার পুলিশ। শুক্রবার জুমার নামাজের সময় ওই মসজিদের সামনে হাজির হয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দাকে মামলা বিবরণ শুনিয়ে জিজ্ঞেস করা হলো। সবাই বললেন তারা কিছু জানেন না। মসজিদে ঢোকার মুখে এক দোকান। 27 সেপ্টেম্বর এখানে বোমা ফুটেছিল কিনা জানতে চাইলে ওই দোকানের এক কর্মী বললেন, না তো, এরকম হলো তো অবশ্যই জানতাম। যাই হোক, এই খবরটি মূলত এসছে প্রথম আলোতে এবং একটা অনুসন্ধানীমূলক ফিচার। আমরা যাব পরবর্তী শিরোনামে। 9 পেজ ও 6 অ্যাকাউন্ট বন্ধ করলো ফেসবুক, এটা বিজ্ঞান ও টেক কলামে এসছে দৈনিক ইত্তেফাকে আজ। আওয়ামী লীগে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন ইনাম আহমেদ যুগান্তরে। বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী আওয়ামী লীগে যোগ দিলেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, যা করবেন আগে বলে দেন মির্জা ফখরুল। এনটিভিতে খবরটি এসেছে। এনটিভিতে খবরটি অনেকটা এইভাবে এসেছে যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মির্জা ফখরুল। আমরা খবরটা যাচ্ছি, আসলে খবরটি ওকে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তার উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে ব্যালট পেপার ছাপানোর কথা বলছেন, সেটি তো আপনাদের কাজ। আপনাদের সেই ক্ষমতা আছে, আপনারাই সেটা করবেন। ব্যালট আপনারাই ছাপাবেন, আর সে কথা আগাম বলে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মির্জা ফখরুল আরও বলেন, নিজেরাই ভোট কারচুপি করতেই আগাম ব্যালট পেপার ছাপানোর কথা বলছেন, এটাই প্রধানমন্ত্রীর ভালো গুণ। তিনি যা করবেন তা আগে বলে দেন। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে পেশাজীবীদের সঙ্গে বৈঠকের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। দেশ ও জাতি আজ ক্রান্তিলগ্ন উপনীত হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু এই নির্বাচন এরই মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। আমরা সবসময় মনে করেছি নির্বাচনের মাধ্যমে জাতি তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে, একটা দিন তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে, কিন্তু আমাদের দুর্ভাগ্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে যে আশার আলো দেখা দিয়েছিল সেটি জনগণ 3টি নির্বাচনে গ্রহণ করেছিল, কিন্তু 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বুঝতে পারল জনগণের ভালোবাসার রাস্তা তারা ধরে রাখতে পারবে না।
তখনই একটি রায়ের মাধ্যমে সেটি বাতিল করে দিল, অথচ আদালতের রায়ে মতামত ছিল তত্ত্বাবধায়ক সরকার বিধান রাখা যেতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী সেটি পাশ কাটিয়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিল। এমনকি দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে করা যেতে পারে বলে আদালত যে পর্যবেক্ষণ দিয়েছিলেন সেটিও পাশ কাটিয়ে গেছে সরকার। মির্জা ফখরুল বলেন, সরকার তার মতো করে সবকিছু নিজের মতো করে গুছিয়ে নিয়ে খালেদা জিয়াকে মিথ্যা মামলা সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে। খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে বলে গেছেন, তোমরা জাতীয় ঐক্য গঠন করবে সব রাজনৈতিক দল, মত, ধর্ম, বর্ণের মানুষদের নিয়ে এবং তোমরা নির্বাচনে অংশ নেবে। আমরা তার কথা পালন করেছি, জাতীয় ঐক্য গঠন করেছি, নির্বাচনে অংশ নিয়েছি। প্রতিনিয়ত সরকার নতুন নতুন চক্রান্ত করছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনে অংশ নেওয়ার আগে থেকেই এই নির্বাচনে যে মতামত প্রকাশ করেছি সব একে একে ফুটে উঠেছে। আমরা গণতন্ত্রকে মুক্ত করতে, খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। যতই ধানের শীষে জোয়ার উঠছে ততই সরকার নতুন নতুন চক্রান্ত করছে। আমাদের অনেক প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে, এই ক্ষেত্রে সরকার ব্যবহার করছে আদালতকে, কিন্তু এরপরও আমরা দমে যাইনি। মির্জা ফখরুল আরও বলেন, আমরা নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর সরকার গায়েবী মামলা দেওয়া শুরু করে, এখন আবার মামলা দিচ্ছে নতুন করে। এমনকি আমরা যখন সংলাপে গেলাম তখন প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন তফসিল ঘোষণার পর আর কাউকে গ্রেফতার করা হবে না, কিন্তু তিনি তার কথা রাখেননি। আমাদের উপর এত নির্যাতনের পরও বলতে পারেন আমরা কিভাবে টিকে আছি? আমরা টিকে আছি শুধু মানুষের ভালোবাসায়, মানুষের সমর্থনে। আমরা যেখানে যাচ্ছি মানুষ ছুটে আসছেন, আমরা মানুষের ভালোবাসার শক্তির উপর টিকে আছি। বিএনপির মহাসচিব আরও বলেন, আমাদের উপর অন্যায় অত্যাচারের শেষ নেই, আমাদের উপর অত্যাচার নির্যাতনের শেষ নেই। এর মাঝে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো জানি না। আমরা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি, আর নির্বাচনের কমিশনের কথা তো আগেই বলেছি। নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ, তাদের কোনো ক্ষমতা নেই। দুদিন আগেও আমরা গিয়েছি, তারা কোনো কথার উত্তর দেয়নি, শুধু চুপ করেছিলেন। 30 ডিসেম্বর সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই নির্বাচন এরই মাঝে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এর মাধ্যমে প্রমাণিত হবে আমরা কি গণতান্ত্রিক রাষ্ট্র থাকবো নাকি একনায়ক দেশে থাকবো। আমাদের গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার থাকবে কি থাকবে না, তাই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে। বিএনপির মহাসচিব আরও বলেন, আমরা চেষ্টা করছি জনগণকে জাগিয়ে তুলতে, কারণ এ রাষ্ট্র তাদের সব অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে জেগে উঠতে হবে, নিজেদের অধিকার আদায় করতে হবে। আমার বিশ্বাস এই লড়াই আমরা জয়ী হব, কারণ মানুষের কথা, তাদের চোখে যে বিশ্বাস দেখেছি তাতে আমাদের বিজয় আসবে। যাই হোক, গাইবান্ধা 3 আসনের নির্বাচন স্থগিত। আপনারা জানেন, জাগো নিউজে খবরটি এসেছে এরকম, এটি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর টি.এম. ফজলুর রাব্বি চৌধুরী মারা যাওয়ায় গাইবান্ধা 3 আসনের ভোটটি বন্ধ থাকবে। ডক্টর কামাল অসুস্থ, হচ্ছে না ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন, এই নিয়ে একটি ফিচার হয়েছিল যুগান্তরে। রেজা কিবরিয়াকে বুকে টেনে নিলেন শেখ সুজাত, মানব জমিনে খবরটি এসেছে। জনগণকে পাশে থাকতে কিছুতেই মাঠে ছাড়ব না, রেজা কিবরিয়া। ধানের শীষে 11 প্রার্থীর কারাগারে বসেই ভোট, এই খবরটি এসেছে মূলত দৈনিক আমাদের সময়ে। ধানের শীষের 11 প্রার্থীর কারাগারে বসেই ভোট। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত 11 প্রার্থীকে কারাগারে বসে ভোটে লড়তে হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষ করে নির্বাচনের আগে তাদের কারামুক্তির সম্ভাবনাও ক্ষীণ। আর এরা সবাই বিএনপি ও তাদের সমর্থিত জামায়াতে ইসলামের প্রার্থী। কারাগারে ভোটে অংশ নেওয়া 11 প্রার্থী হচ্ছেন বিএনপি নেতা গাজীপুর 5 আসনের প্রার্থী ফজলুল হক মিলন, টাঙ্গাইল 2 এর সুলতান সালাউদ্দিন টুকু, কুমিল্লা 10 এর মইনুল হক চৌধুরী, মাগুরা 1 আসনের মনোয়ার হোসেন খান, নরসিংদী 1 এর খায়রুল কবির খোকন, রাজশাহী 6 এর আবু সাইদ চাঁদ, চট্টগ্রাম 9 আসনের ডক্টর সাহাদাত হোসেন, চট্টগ্রাম 15 এর বিএনপি সমর্থিত জামায়াত ইসলামের প্রার্থী আনমর শামসুল ইসলাম, খুলনা 6 এর আবুল কালাম আজাদ, সাতক্ষীরা 4 আসনের প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম এবং কুষ্টিয়া 1 আসনে বিএনপি প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এদের মধ্যে গতকাল গ্রেফতার হন বাচ্চু মোল্লা, গাজী নজরুল ইসলাম 16 ডিসেম্বর এবং ফজলুল হক মিলনকে 13 ডিসেম্বর। অন্যরা প্রতীক বরাদ্দের আগে থেকেই কারাবন্দী। জানা গেছে এসব প্রার্থীর কারামুক্তির জন্য এক বা একাধিক মামলায় জামিন নেওয়া প্রয়োজন, তবে এর জন্য তাদের যে আইনি প্রক্রিয়া শেষ করতে হবে তা কোনোভাবেই ভোটের এই 13 দিনে সম্ভব নয়। সংশ্লিষ্টরা বলছেন, এসব আসামিকে একটি মামলায় প্রথমে ম্যাজিস্ট্রেট আদালতে, সেখানে বিফল হলে জেলা ও দায়রা জজ আদালতে এবং সেখানেও না মিললে জামিনের আবেদন করতে হবে হাইকোর্টে। এই প্রক্রিয়া শেষ করে আপিল বিভাগের মুখোমুখি হওয়ার প্রয়োজন হতে পারে। এছাড়া বেশ কয়েক প্রার্থী জামিন পাওয়ার পর অন্য মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। তাই 30 ডিসেম্বর আগে কারামুক্ত হয়ে তাদের নির্বাচন করার কোনো সম্ভাবনা নেই বললেও চলে। ফজলুল হক মিলন গাজীপুর 5 আসনের প্রার্থী, জেলা বিএনপির সভাপতি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন গ্রেফতার হন 13 ডিসেম্বর।
তার স্ত্রী সম্পাহক জানান, মিলনের বিরুদ্ধে গাজীপুর ও ঢাকার বিভিন্ন থানায় 33টি মামলা রয়েছে, তবে সবকটিতে তার জামিন রয়েছে। সর্বশেষ মামলায়ও তিনি 12 ডিসেম্বর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পরদিন নির্বাচনী এলাকা কালীগঞ্জে যান, কিন্তু জামিনের কাগজপত্র দেখানোর পরও তাকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার শামসুন নাহার জানান, ফজলুল হকের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় 7 মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এখন তাকে কারামুক্তির জন্য আদালতে জামিনের আবেদন করতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। খায়রুল কবির খোকন বিশেষ ক্ষমতায়নের একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে গত 29 নভেম্বর বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠান নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত। তার স্ত্রী দলটির কেন্দ্রীয় নেত্রী শিরিন সুলতানা আমাদের সময়কে জানান, বিশেষ ক্ষমতা আইনের অর্থাৎ 16/2 ধারায় অভিযোগপত্র দেয় পুলিশ, অথচ ধারাটি অনেক আগে বাতিল হয়েছে। পরে পুলিশ নিজের ভুল বুঝতে পেরে নতুন ধারায় সম্পূরক অভিযোগপত্র দেয়। এই মামলায় হাইকোর্ট থেকে তার জামিন হয়েছে। এরই মধ্যে শাহবাগ থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে প্রোডাকশন ওয়ারেন্ট দেওয়া হয়েছে। 12 ডিসেম্বর ঢাকা সিএমএম আদালতে হাজির করার দিন ধার্য ছিল, কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে সেদিন তাকে হাজির করা হয়নি। নতুন তারিখ রাখা হয়েছে 19 ডিসেম্বর। নির্বাচন থেকে দূরে রাখার জন্যই কৌশলে তাকে কারাগারে আটক রাখা হয়েছে বলে অভিযোগ শিরিন সুলতানার। এর মধ্যে গতকাল খোকনকে শাহবাগ থানার নাশকতার একটি মামলায় গ্রেফতার দেখানোর পর জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। মনোয়ার হোসেন মনোনয়নপত্র দাখিলের পর গত 29 নভেম্বর মাগুরা 1 আসনে বিএনপি প্রার্থী দলীয় মনোয়ার হোসেন খান মাগুরা জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন, কিন্তু বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। তবে সেই আদেশের কপি এখন পর্যন্ত পাননি বলে জানায় মনোয়ার হোসেনের পরিবার। ফলে তার পক্ষে উচ্চ আদালতে জামিনের আবেদন করা সম্ভব হচ্ছে না। ডিসেম্বর জুড়ে আদালত অবকাশ চলায় নকলের কপি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, তাই আপাতত তাকে কারাগারে থাকতে হচ্ছে। নতুন গায়েবী মামলা, চাঁদের ভোট কারাগারেই। রাজশাহী 6 আসনে বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদকে গত 1 সেপ্টেম্বর নিজ এলাকা চারঘাট থেকে গ্রেফতার করে পুলিশ। গত 6 ডিসেম্বর পর্যন্ত সব মামলায় বিভিন্ন আদালত থেকে তার জামিন হলেও 9 ডিসেম্বর নতুন এক গায়েবী মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর ফলে নির্বাচনের আগে চারঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যানের কারামুক্তির সম্ভাবনা নেই বললেই চলে। এইভাবে আবুল কালাম আজাদ, সাজাদ হোসেন, শামসুল ইসলাম, নজরুল ইসলাম এবং সর্বশেষ গ্রেফতার বাচ্চু মোল্লা, ইনাদের বিস্তারিত ব্যাখ্যাটি দেওয়া রয়েছে আমাদের সময়। আমি এই লম্বা আলোচনায় গেলাম না। পরবর্তী খবরে আমি চলে যাই। মৌলভীবাজারে সরে দাঁড়ালেন গণফোরাম প্রার্থী। BDNews24.com আজ খবরটি এসেছে। সরে দাঁড়ালেন গণফোরামের প্রার্থী শান্তিপদ ঘোষ। দৈনিক আমাদের সময় 0 আসনে বিকল্প প্রার্থী বা পুনঃতফসিল চায় বিএনপি। বাস ত্রিহুলের সংঘর্ষে একই পরিবার 4 জন সহ নিহত 12। গোপালগঞ্জে বাস মাহেন্দ্র সংঘর্ষে নিহত 11। একই খবর দুইভাবে এসেছে জাগো নিউজ এবং BDNews24.com-এ। শেখ হাসিনার সঙ্গে একাত্মতা, সাবেক 88 পুলিশ কর্মকর্তা। প্রথম আলো এবং দৈনিক ইত্তেফাকে খবরটি এসেছে। ডিসিওসি প্রত্যাহার নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের। ডিসিওসি প্রত্যাহার নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের। দৈনিক আমার সময় এবং BDNews24.com-এ। ডয়েচে ভেলের বিশ্লেষণ, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড কতদূর। আমরা এই খবরটি যাব এখনই লোড হতে হতে আমরা অন্যান্য হেডিংগুলো দেখে নিই। লন্ডন ভিত্তিক এক অপরাধীর বুদ্ধিতে অশুভ শক্তি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে শেখ হাসিনার মন্তব্য। মাশরাফি হীরার টুকরার প্রধানমন্ত্রী, মাশরাফির জন্য ভোট ছিলেন ছাত্রলীগ সভাপতি। ডয়েচে ভেলের খবরটি এরকম যে লেভেল প্লেইং ফিল্ড কতদূর। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা নিয়ে নির্বাচন কমিশনার, এটি মূলত এসছে আমি দেখতে পাচ্ছি নয়া দিগন্তে। আসলে ডয়েচে ভেলের হেডিংস খবরটি দেখতে পাচ্ছি না। ও হ্যাঁ, ঠিকই আছে, আমি দুঃখিত। এটি ডয়েচে ভেলের বিশ্লেষণটি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড কতদূর শিরোনামে নয়া দিগন্তে খবরটি এসেছে। নির্বাচন কমিশনার ডয়েচে ভেলের বিশ্লেষণটি ওনারা ব্যাখ্যা করেছেন এবং বেশ চমৎকারভাবে অনেক বড় একটি ব্যাখ্যা হয়েছে এতে। আমি পুরো খবরটা যাচ্ছি না, কারণ আমি আলাদা আলাদা করে প্রতিটা শিরোনামের উপরে কিছুক্ষণ পর আমি আবার নতুন ভিডিও বানাচ্ছি। সিএসি মিথ্যাচার করেছেন সাকি, মিছিল করে বাড়ি ফেরার পথে বাচ্চা আওয়ামী লীগ নেতা নিহত। এই ছিল মূলত আজকের শিরোনামগুলো, বিশেষ খবরের বিশেষ শিরোনামগুলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।